প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলা অনার্সের থার্ড সেমিস্টারের CC6 অর্থাৎ ষষ্ঠ পত্রের ইউনিট 1 থেকে আজ আমরা আলোচনা করব। তো এই ইউনিট 1-এর আলোচ্য বিষয় হলো বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস ও থিয়েটার নিয়ে আমরা আলোচনা করব। থিয়েটার, নাট্যশালা, রঙ্গমঞ্চ এই শব্দগুলি সব একই অর্থে ব্যবহৃত হয়। যেখানে নাটক মঞ্চস্থ হয়, অভিনীত হয়, সেটাই হলো থিয়েটার বা নাট্যশালা, রঙ্গমঞ্চ। নাট্যকার নাটক লেখেন। এই লিখিত নাটক থিয়েটার বা রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে হাজির হয় বা হাজির করা হয়, উপস্থাপন করা হয়। এই অভিনয় দেখে দর্শক রস উপভোগ করেন, আনন্দ লাভ করে থাকেন। নাটক অভিনীত হতে গেলে নির্দেশক, নানা উপকরণ, অভিনেতা, অভিনেত্রী এবং এই রঙ্গমঞ্চের প্রয়োজন হয়। সুতরাং বাংলা নাট্য সাহিত্যে এই রঙ্গমঞ্চ বা থিয়েটারের গুরুত্ব এক কথায় অপরিসীম। এই নাট্যশালা ছাড়া নাটককে বা দৃশ্যকাব্যকে দর্শকের কাছে একান্তভাবেই অসহায়। অর্থাৎ নাটক, নাট্যশালা ছাড়া বড়ই অসহায়। একথা স্মরণে রেখে আমাদের সিলেবাসে 8টি থিয়েটার অন্তর্ভুক্ত হয়েছে। যেমন বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার অ্যামেচার থিয়েটার, ন্যাশনাল থিয়েটার। এই ন্যাশনাল থিয়েটারের আবার 2টি পর্ব, একটি সূচনা পর্ব নামে পরিচিত, আরেকটি দ্বিতীয় পর্ব নামে পরিচিত। আর একটা আছে নাট্য নিয়ন্ত্রণ বিল। এর মধ্যে আজ আমরা আলোচনা করব বেলগাছিয়া নাট্যশালা সম্পর্কে। এই বেলগাছিয়া নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। পাইকপাড়ার বিখ্যাত রাজভ্রাতৃদ্বয় প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহ প্রধানত উদ্যোগী হয়ে তাদের কলকাতার বেলগাছিয়ার বাগানবাড়িতে একটি স্থায়ী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন, যার নাম দেন এই বেলগাছিয়া নাট্যশালা। এই নাট্যশালার প্রধান উপদেষ্টা ছিলেন সে যুগের বিখ্যাত ধনী ও বিদ্বান, গুণীজন প্রখ্যাত নাট্য উৎসাহী যতীন্দ্রমোহন ঠাকুর। এই যতীন্দ্রমোহন ঠাকুরের চেষ্টাতেই
ওরিয়েন্টাল থিয়েটারের অভিনেতারা এই বেলগাসিয়া রঙ্গমঞ্চে এসে যোগ দেন এবং এর পাশাপাশি আগের মতো আর ইংরেজি নাটকের অভিনয় হয়নি। এখানে বাংলা নাটকের অভিনয়ে প্রস্তুত হয়ে ওঠে। আর এই প্রস্তুতি তারা প্রথমে নিয়েছিলেন রামজয় বসাকের বাড়িতে নাট্যশালা স্থাপন করে রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্ব নাটক অভিনয়ের মধ্য দিয়ে। কেশবচন্দ্র বেলগাছিয়া নাট্যশালায় নাট্য পরিচালনা ও অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। প্রিয়নাথ ও দীননাথ সক্রিয় সহযোগিতা করেন এবং অভিনয়েও অংশ নেন। এই সময়কার অনেক ইংরেজি শিক্ষিত তরুণ বাঙালিও এই নাট্যশালার সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। এই বেলগাছিয়া নাট্যশালাটি বা রঙ্গালয়টি ইংরেজি থিয়েটারের আদর্শে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে স্থায়ীভাবে তৈরি হয়েছিল। এখানে নামকরা ইংরেজ শিল্পীদের দিয়ে এই রঙ্গমঞ্চের দৃশ্যপট আঁকানো হয়েছিল। তাছাড়া অভিজ্ঞ ইংরেজ শিল্পীদের ব্যবস্থাপনায় মঞ্চ পরিকল্পিত হয়েছিল। পাদপ্রদীপে গ্যাসের আলো দেওয়া হয়েছিল। নানা রকম বিদেশি গীতবাদ্য ব্যবহার করা হয়েছিল। নাটক অভিনয়ের সময়ে প্রচুর খরচ করে চরিত্র অনুযায়ী সাজসজ্জা প্রস্তুত করা হয়েছিল এবং এর অভিনেতারা বেশিরভাগ ছিলেন নাট্যরসবোদ্ধা, অর্থাৎ নাটক সম্পর্কে অনেকটা জ্ঞানী। তবে স্ত্রী চরিত্রের ভূমিকায় পুরুষেরাই অংশগ্রহণ করেছিল। বেলগাছিয়া নাট্যশালায় প্রথম নাটক অভিনয়ের ক্ষেত্রে কিন্তু সংস্কৃত নাটকের অনুবাদের দিকে হাত বাড়াতে হয়। এটা দুঃখের বিষয় হলেও সত্য, চরম সত্য। সাধারণত শ্রীহর্ষের সংস্কৃত নাট্যকার শ্রীহর্ষের নাটক রত্নাবলীর বাংলা অনুবাদ করে দেন রামনারায়ণ তর্করত্ন। আর এই নাটকটি দিয়েই বেলগাছিয়া থিয়েটারের নাটকের উদ্বোধন হয় 1858 খ্রিস্টাব্দের 31শে জুলাই শনিবার দিন। আর এই নাটকটি অভিনয় করার জন্য পাইকপাড়ার এই রাজভ্রাতৃদ্বয় প্রায় 10,000 টাকা খরচ করেছিলেন। মঞ্চ সাজসজ্জা, আলো, সঙ্গীত এবং অভিনয়ের গুণে রত্নাবলী নাটকের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই থিয়েটারে সেই সময়ে উপস্থিত দর্শকবৃন্দ ও পৃষ্ঠপোষকগণ, উদ্যোক্তারা ভীষণভাবে প্রতৃপ্ত হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, দর্শকদের বারংবার একাধিক অনুরোধে এই রত্নাবলী নাটক এক এক করে 6 থেকে 7 বার অভিনীত হয়েছিল।
রত্নাবলীর অভিনয় দেখতে এসেছিলেন ছোটলাট হেলিডে সাহেব, মিস্টার হিউম, ডাক্তার গুডউইপ চক্রবর্তী। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাট্যকার রামনারায়ণ তর্করত্ন, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্রের মতো বহু গুণীজন ব্যক্তি। এই থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন রাজা যতীন্দ্রমোহন ঠাকুর। দেশীয় ঐক্যতান বাদনে ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী ও যদুনাথ গোস্বামী। আর নাট্য শিক্ষকের দায়িত্ব ছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। এই রত্নাবলী নাটকের অভিনয় দেখে স্বয়ং ছোটলাট বাঙালির নাটক অভিনয়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং অভিনেতাদের অভিনন্দিত করেন, ভীষণভাবে উৎসাহিত করেন। এই অভিনয়ে বেশিরভাগই ইংরেজি শিক্ষিত তরুণরা যুক্ত ছিলেন। এমনকি রাজা ঈশ্বরচন্দ্রও অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। এই অভিনয়ে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বিদূষকের ভূমিকাটা সবচেয়ে খ্যাতি লাভ করেছিল। অনেকে এই কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে এইরকম প্রশংসামূলক অভিনয়ের জন্য তাকে বাংলার গ্যারিক আখ্যায় ভূষিত করেন। এই গ্যারিক হলেন পাশ্চাত্যের শ্রেষ্ঠ নাট্য অভিনেতা। সেই পাশ্চাত্যের শ্রেষ্ঠ নাট্য অভিনেতা গ্যারিকের সঙ্গে এই কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে অনেকে তুলনা করতে চেয়েছিলেন তৎকালীন সময়ে। ইংরেজ দর্শকের জন্য রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, কেবলমাত্র ইংরেজ দর্শকদের জন্য, কারণ তারা বাংলা বুঝতে ততটা অভ্যস্ত ছিলেন না। সে কারণেই রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করে দিয়েছিলেন। এই সুবাদে তিনি বেলগাছিয়া নাট্যশালার সঙ্গে যুক্তও হয়ে পড়েন এই অনুবাদ করার মধ্য দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত বেলগাছিয়া নাট্যশালার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। এই রঙ্গমঞ্চে অভিনয়ের জন্যই মাইকেল তার শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন। বেলগাছিয়া নাট্যশালায় এই শর্মিষ্ঠার প্রথম অভিনয় হয় 1859 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। এই নাটকটি মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 6 বার অভিনীত হয়েছিল। এই শর্মিষ্ঠা নাটকের অভিনয়েও এদেশী এবং বিদেশীয় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শর্মিষ্ঠার অভিনয়ে রত্নাবলী নাটকের মতো বহু গুণী শিল্পী এখানে অভিনয় করেছিলেন। শর্মিষ্ঠা ও দেবযানী চরিত্রের অভিনয় সকলকে মুগ্ধ করেছিল, তৃপ্ত করেছিল। তবে অন্য সকলের অভিনয়ও খুবই উৎকৃষ্ট মানের হয়েছিল, খ্যাতি ছড়িয়েছিল। লেফটেন্যান্ট গভর্নর গ্র্যান্ট সাহেব, পাটনার মুন্সি আমির আলী উপস্থিত থেকে এই শর্মিষ্ঠা নাটকের অভিনেতাদের ব্যাপক উৎসাহিত করেছিলেন। পূর্বের মতো
কেবলমাত্র বিদেশি দর্শকের জন্য, যারা বাংলা বুঝতে অভ্যস্ত নয় তাদের জন্য এই শর্মিষ্ঠা নাটকেরও ইংরেজি অনুবাদ করানো হয়েছিল। শর্মিষ্ঠা নাটকটির অভিনয় দেখে নাট্যকার স্বয়ং মাইকেল খুবই পরিতৃপ্ত হয়েছিলেন। তার প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল বলা যায়। এই শর্মিষ্ঠা নাটকের অভিনয়ের সাফল্য বেলগাছিয়া নাট্যশালার খ্যাতি প্রশংসা বহু গুণে বাড়িয়ে দেয়। রত্নাবলীর মতো শর্মিষ্ঠার অভিনয়েও সিংহ রাজভ্রাতারা চেষ্টার কোনো ত্রুটি করেননি। উদ্যোক্তারা দর্শক ও অভিনেতাদের কথা মাথায় রেখেই মাইকেল শর্মিষ্ঠা নাটকে সংস্কৃত নাট্যাদর্শের ব্যবহার করেছেন। সেই সঙ্গে ইংরেজি নাট্যাদর্শকে স্বীকার করে নিয়ে প্লট, চরিত্র ও সংলাপ রচনা করারও চেষ্টা করেছিলেন। এই বেলগাছিয়া নাট্যশালা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একাধিক দিক থেকে অবদান রেখে গেছেন। এই নাট্যশালার জাঁকজমক, দৃশ্যপট অঙ্কন, দেশীয় ঐক্যতান বাদন, নৃত্যগীত, সাজসজ্জা প্রভৃতি মানুষের মনে দাগ কেটেছিল। দ্বিতীয়ত, শখের নাট্যশালার ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার অভিনয় শ্রেষ্ঠতম হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তৃতীয়ত, বেলগাছিয়া নাট্যশালার সঙ্গে সংযোগের ফলেই, যুক্ত হওয়ার ফলেই বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের মতো নাট্যকারের আবির্ভাব ঘটেছিল বলা যায়। তার শর্মিষ্ঠা এই নাট্যশালার তাগিদেই রচিত ও অভিনীত হয়েছিল। তৃতীয়ত, বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্যই মধুসূদন পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ প্রভৃতি নাটকগুলি রচনা করেছিলেন। তবে দুঃখের বিষয়, অনেক পৃষ্ঠপোষকের আপত্তির কারণে এর বেশিরভাগ নাটক এই থিয়েটারে অভিনীত হয়নি। সেদিক থেকে বলা যায় মধুসূদনের নাট্যকার জীবনের সম্ভাবনার অঙ্কুর এবং বিকাশ এই নাট্যশালা থেকেই ঘটেছিল বলা যায়। চতুর্থত, রত্নাবলী ও শর্মিষ্ঠা ছাড়া বেলগাছিয়া নাট্যশালায় অন্য কোনো নাটকের অভিনয় হয়নি। পঞ্চমত, রাজা ঈশ্বরচন্দ্র সিংহের অকাল মৃত্যুতে এই নাট্যশালার বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও নাট্যমঞ্চ, নাট্য উপস্থাপনা, অভিনয়, গীতবাদ্য এবং সর্বোপরি মধুসূদনের নাট্য রচনা তথা বাংলা সাহিত্যে রচনার শুভযাত্রা সব মিলিয়ে বাংলা নাট্যশালার ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার বা বেলগাছিয়া রঙ্গমঞ্চ স্মরণীয় হয়ে থাকবে, একথা স্বীকার করতেই হবে। শুধু ধনী বাঙালির শখ শৌখিনতা নয়, যথার্থে বাংলা নাট্য সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বেলগাছিয়া নাট্যশালা বিশেষ ভূমিকা নিয়েছিল, একথা স্বীকার করতেই হবে। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।